বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারতে বসে দেশের রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগ, গোপন আস্তানায় নেতাকর্মীদের নিয়ে ছক করছেন শেখ হাসিনা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। জামায়াতের আমিরের পর এবার মিয়া গোলাম পরোয়ারের এক্স আইডি হ্যাক। জামায়াতের বিবৃতি, ডাক্তার শফিকুরের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক। শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যু, ওই আসনে নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির। শিগগিরই ঘোষণা হতে পারে উপনির্বাচনের তফসিল। বিএনপির আপত্তিতে সিদ্ধান্ত বদলালো নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে রাখা হবে না বিএনসিসির ক্যাডেটদের। উচ্চ ঝুঁকি বিবেচনায় এমন সিদ্ধান্ত, বলছে ইসি। আবারও দেশে ভূমিকম্প আতঙ্ক। ২৪ ঘন্টার মধ্যে ফের অনুভূত হতে পারে ভূকম্পন, আন্তর্জাতিক আবহাওয়াবিদদের শঙ্কা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতা। বাংলাদেশে তারা অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও তার রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। তবে ভারতের কলকাতায় বসে রাজনীতিতে ফেরার ছক কষছে আওয়ামী লীগের নেতারা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের শেষ দিকে হাসিনাকে তার শাসনামলের শেষ সময়ের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। এরপরও নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ইতি দেখা থেকে অনেক দূরে থাকা হাসিনা এই রায়কে মিথ্যা বলে নাকচ করেছেন এবং অসংকোচে ভারত থেকে তার প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন, যার মধ্যে আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে হাজার হাজার সমর্থককে সংগঠিত করার বিষয়ও রয়েছে। ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানা থেকে হাসিনা দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যয় করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে। দলীয় কৌশল নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনার জন্য গত এক বছরে সাবেক সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য সহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শেখ হাসিনা বাংলাদেশে থাকা কর্মী সমর্থক, দলের নেতা, তৃণমূল পর্যায়ের নেতা এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ভবিষ্যতে সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, ভারতে তাদের এই নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। যদিও তিনি মেনে নিয়েছেন শেষমেশ দেশে ফিরলে তার জন্য হয়তো কারাগারই অপেক্ষা করছে, কিন্তু পরিস্থিতি বেশি দিন এমন থাকবে না বলে মনে করেন তিনি। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান পত্রিকা। সেখানে বলা হয়, এখন পর্যন্ত আওয়ামী লীগের নির্বাসিত এসব নেতার প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ব্যর্থতার ওপর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিমের দাবি, এই নির্বাচন দেশে কোনো স্থিতিশীলতা বা শান্তি বয়ে আনবে না এবং শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। বেশ কিছুদিন ধরেই আলোচনায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হওয়ার ইস্যু। বিশেষ করে আইডি হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট ঘিরে উঠছে সমালোচনার ঝড়। এরই মধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। এমন উত্তেজনার মধ্যেই এবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স আইডিতে সাইবার হামলা হয়েছে। দুর্বৃত্তরা হ্যাকিং এর পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টে হামলা হয়। এর ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ারের এক্স আইডি হ্যাক করেছে। দুষ্কৃতিকারীরা রাত 9:03 দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিং এর মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে এলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এমন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় ওই বিবৃতিতে। শেরপুর ৩ শ্রীবর্দী ও ঝিনাইগাতী আসনে নির্বাচন স্থগিত করা হচ্ছে। ওই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় নির্বাচন স্থগিত
স্থগিত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972-এর অনুচ্ছেদ 17 এর উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন তবে সংশ্লিষ্ট আসনে নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। এর আগে মঙ্গলবার রাতে 10টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহে নেয়ার পথে রাতে 3টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয়। সেখানে তিনি মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়, কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় তার মৃত্যু হয়েছে। নির্বাচন ঘিরে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। সংস্থাটির তথ্য অনুযায়ী এবারের জাতীয় নির্বাচন ও গণভোটে সাধারণ ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে বিএনসিসি। তবে শেষ মুহূর্তে বিএনপির আপত্তির পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত বদলেছে ইসি। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের কাছে ইসির পাঠানো এক চিঠিতে জানানো হয়, ক্যাডেটরা এখন কেবল রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। সরাসরি ভোট কেন্দ্রের ঝুঁকি থেকে সরিয়ে তাদের কেবল দাপ্তরিক ও কারিগরি সহযোগিতার কাজে রাখা হয়েছে। এর আগে দেশের প্রতিটি ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রদানের জন্য বিএনসিসি ক্যাডেটদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, অরাজনৈতিক ও শিক্ষার্থী নির্ভর এই বাহিনীকে নির্বাচনী ঝুঁকিপূর্ণ পরিবেশে ঠেলে দেওয়া ঠিক হবে না। তারা বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিল। বিএনপির সে দাবিকে গুরুত্ব দিয়ে শেষ মুহূর্তে এই পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। ভূমিকম্পের আঘাতে একদিনে 2বার কেঁপে উঠেছে বাংলাদেশ। সবশেষ মঙ্গলবার রাত 9:40 দিকে মিয়ানমারের মিনবুতে 5.9 মাত্রার এক জোরালো ভূমিকম্প হয়। তাতে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। এর আগে একই দিন ভোরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। যে ফল্টে সবশেষ ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি খুবই সক্রিয় থাকায় 24 ঘন্টার মধ্যে আবারও ভূমিকম্পের আফটার শকের আশঙ্কা রয়েছে। বুধবার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ব্যাপারে এক সতর্কবার্তা দিয়েছেন। ওই ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর ইউএসজিএস এর প্রাপ্ত তথ্য অনুসারে সবশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল 5.9 মাত্রার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 63 কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে এটি। এই ভূমিকম্পটি একই ফল্টের উপরে সংঘটিত হয়েছে যে ফল্টে 2024 সালে 7.5 মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল। ফলটি খুবই সক্রিয়, ফলে 24 ঘন্টার মধ্যে আফটার শক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এদিকে রাতের ভূমিকম্পটি কক্সবাজার শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে 200 কিলোমিটারের কম দূরত্বে হয়েছে। এ কারণে বাংলাদেশে অনেক ভারী ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানান এই আবহাওয়া গবেষক। এর আগে ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.1, যা মৃদু শ্রেণীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। দেশজুড়ে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যু। এরই মধ্যে এই ঘটনায় বঙ্গভবনে গিয়ে অভিযোগ করেছে জামায়াতের প্রতিনিধি দল। এরপরই মোহাম্মদ সারওয়ার আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত 1:30টার দিকে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ার আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম করা হবে। এদিকে মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারের জামায়াত ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে ডিবি প্রধান বলেন, একটি অভিযান চলছে, এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না, বিস্তারিত পরে জানানো হবে। গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে 10টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে রাতে 3টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয়। সেখানে তিনি মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বাংলাদেশে জামায়াত ইসলামী নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত 3টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। এই সময় তার শোক সন্তপ্ত পরিবার, পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করার কথা উল্লেখ করা হয়। সামাজিক মাধ্যমে বা অনেকে অনেক সময় বলে থাকেন যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ধারাবাহিকতা আসা সরকার, তারা বৈষম্য দূর করতে কতটুকু ভূমিকা রেখেছে, কতটুকু পেরেছে, আপনি কিভাবে দেখেন? বৈষম্য বিরোধী প্রত্যাশা যদি বলা যায় যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার, এটা অন্তর্বর্তী সরকারের বলা যায় যে একেবারেই ব্যর্থ যদি আমরা ওই দিক থেকে দেখি। সংস্কারের কথা ছিল যে অনেক রকম সংস্কার হবে, সেই সমস্ত সংস্কার থেকে আমরা গত 1.5 বছরে আমাদের অর্থনীতিতে বৈষম্য পরিমাপ করার জন্য অর্থনৈতিক বৈষম্য যেটা আছে সেই অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে ধরেন সংখ্যালঘু কিংবা জাতিগত ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদের ক্ষেত্রে অনেক রকম টেনশন কিংবা অনিশ্চয়তা কিংবা একটা আতঙ্ক, ভয়, এগুলো বেড়েছে। তারপর লিঙ্গীয় যে সমস্ত প্রশ্ন, নারী প্রশ্ন, নারীকে নিয়ে নানা রকম নারীর ভূমিকা তো খুবই শক্তিশালী ছিল গণঅভ্যুত্থানের সময়, কিন্তু গণঅভ্যুত্থানের পরে দেখা গেল যে নারীর উপরে আক্রমণটা একটা খুব সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এবং এই নারী প্রশ্নটা নিয়ে ঐক্যমত্য কমিশন কিংবা সরকারের মধ্যে অনেক রকম আলোচনা ছিল, রাজনৈতিক দলগুলোরও ছিল, দাবিও ছিল। নারী অধিকার কমিশনও একটা হয়েছিল। সেই কমিশন হচ্ছে সরকার যতগুলো কমিশন করেছে তার মধ্যে সবচাইতে উপেক্ষিত এবং অপমানিত কমিশন হচ্ছে নারী কমিশন। তো লিঙ্গীয় প্রশ্নটাও তাদের এমনি ফিজিক্যালি কিংবা অনলাইনে নানা রকম আক্রমণ এবং অপমান, এইটাও আমরা দেখছি যে অনেক বেড়েছে। এবং যারা বৈষম্যবাদী রাজনীতি করে, এটা ঘটনাক্রমে এটা হচ্ছে আমাদের জন্য খুব দুঃখজনক যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশাটাই প্রকাশিত হয়েছিল আমার দেওয়ালের মধ্যে কিংবা স্লোগানে, মানুষের আশা আকাঙ্ক্ষায় এবং আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা এবং স্লোগানের মধ্যে। কিন্তু বৈষম্যহীন এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যে রাজনীতি, যে মতাদর্শ, যে রাজনৈতিক সামাজিক শক্তি সমাবেশ দরকার, সেটা খুব দুর্বল। দেখা গেল যে গণঅভ্যুত্থানের পরে সরকার আসছে এবং সমাজের মধ্যেও বৈষম্যবাদী রাজনীতি এবং মতাদর্শ, অধ্যাপক, সেটারই দাপটটা বেড়ে গেল। অধ্যাপক আনু মোহাম্মদ, এই ফ্যাক্টরগুলো, উপাদানগুলো আগে থেকেও সমাজ হয়তো ছিল, এইভাবে প্রকাশিত হয়নি। অবশ্যই ছিল বলেই সরকারের ছিল বলেই ঘাড়ে দেওয়া ঠিক হবে কিনা? না, পুরো বিষয়টা তো সরকারের ঘাড়ে যাবে না, কিন্তু সরকারের দায়িত্বটা যেটা ছিল এই সমস্ত বিষয়গুলোতে একটা পরিবর্তনের সূচনা করা। এর মধ্যে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু তো বটেই, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যেও যারা একটু দুর্বল কিংবা সংখ্যালঘু, যেমন ধরেন মাজারপন্থী আছে, বাউল আছে, কিংবা বিভিন্ন রকম দরবার আছে, বিভিন্ন রকম পীর আছে, বিভিন্ন তরিকা আছে। তো সেই এটা ধরেন নাস্তিক বা অন্য ধর্মের মানুষ তো অনেক পরের কথা। মুসলমান ধর্মে বিশ্বাসী, ইসলাম ধর্মে বিশ্বাসী এবং সারাক্ষণই আল্লাহ রসুলের কথাই বলছে কিংবা গান গাচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, কারণ তারা হচ্ছে আলাদা তরিকা। সরকারের ভূমিকা কি ছিল? সরকার বলবে যে আমি তো এটা কি করবো এখন আক্রমণ করলে? না, এটা সরকারের দায়িত্ব ছিল এটার বিরুদ্ধে একটা শক্তিশালী পদক্ষেপ নেওয়া। যারা আক্রমণ করছে তাদেরকে মেসেজ দেওয়া যে সরকার এটাকে সহ্য করবে না। সরকার অনেক পরে 2-1টা খুবই দুর্বলভাবে কিছু কথাবার্তা বলছে, কিন্তু কোনো ধরনের শক্তিশালী পদক্ষেপ আমরা দেখি নাই। অন্তর্বর্তীকালীন সরকার গত প্রায় 1.5 বছরে
একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে ভূমিকা নিয়েছে এবং দেশকে যেই স্কেলে স্টেবল বা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, এটা অনেকটা নজিরবিহীন। কেন নজিরবিহীন বলি আপনাকে? এই ধরনের বিপ্লবের কাছাকাছি অভ্যুত্থান, মানে এত বড় মাপের অভ্যুত্থান, এবং কোন পটভূমিতে আমরা জানি কী কারণে অভ্যুত্থান অনিবার্য হয়েছিল, এ ধরনের অভ্যুত্থানের পর যে কোনো রাষ্ট্র এবং সমাজে সাধারণত ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ধরনের অস্থিরতা এবং সামগ্রিক কাঠামো ধসে পড়ার পরিস্থিতি তৈরি হয়, সৌভাগ্যক্রমে বাংলাদেশে সেরকম কিছুই হয়নি। প্রফেসর আনু মোহাম্মদ যে বিষয়গুলোর কথা বলেছেন, এগুলো কেন ঘটছে আজ? এগুলো ঘটছে দীর্ঘমেয়াদে একটা রাষ্ট্রে বা সমাজে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা না থাকা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা দূরের কথা, যেটুকু ছিল সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া, এবং একটা টানা একচ্ছত্রবাদী শাসনের মধ্যে থাকার ফলে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। ওই সংস্কারগুলো হচ্ছে এখন পর্যন্ত মানে প্রথমবারের মতো ভোটার হয়েছেন নোয়াখালী সদর উপজেলার কলেজ ছাত্রী সুমনা আক্তার তমা। যেহেতু প্রথম ভোটার, অনুভূতিটা হচ্ছে একটু অন্যরকম কাজ করছে। জীবনের প্রথম ভোট তিনি তাকেই দিতে চান যিনি কিনা সবার আগে নিশ্চিত করবে নারীর নিরাপত্তা। তার মতো ভোটারদের অনেকেই এক বাক্যে বলছিলেন এই জনপদ খুব একটা নিরাপদ নয় নারীর জন্য। আমার হচ্ছে আসনে হচ্ছে নারীদের কোনো হচ্ছে সমস্যা হবে না, ওরা হচ্ছে নিরাপদে বের হতে পারবে, নিজের সকল কার্যক্রম করতে পারবে। পাশাপাশি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন নোয়াখালীতে অনেক কিছুর উন্নতি বা সংস্কারের এখনও প্রয়োজন রয়েছে। মাদকটা খুবই অ্যাভেলেবেল। আরও হচ্ছে যে আপনার রিসেন্ট কি বলবো, আসলে এটা বলাও ঠিক হবে কি না, অনেক ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার খুব নীরবে, যেটা আর কি আমরা বলবো যে কি দেহ ব্যবসাটা নীরবে হচ্ছে। নোয়াখালী বিভিন্ন এলাকার পথে ঘাটে ঘুরলেই জমজমাট নির্বাচনী প্রচারণার ছবি চোখে পড়ে। প্রার্থীরাও যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, ভোটে জিতলে দাবি পূরণের আশ্বাসও দিচ্ছেন তারা। নোয়াখালীর ভোটারদের অভিযোগ, বিগত সময়ে নির্বাচনে জিতে অনেকেই মন্ত্রী কিংবা সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিন্তু তারা এলাকার উন্নয়নে খুব একটা নজর দেননি। সেই সাথে নির্বাচনকে সামনে রেখে সেই নোয়াখালী বিভাগের দাবিও সামনে আসছে বেশ জোরে সোরে। প্রথমত নোয়াখালীর মানুষের যে প্রাণের দাবি, নোয়াখালী বিভাগ, ওইটা আমাদের সকলেরই দাবি। আমাদের একটা বিমানবন্দর হওয়ার কথা ছিল, সেটাও দীর্ঘদিন ধরে হচ্ছে না। এরপর হচ্ছে আমাদের রাস্তাঘাটের যে উন্নয়ন অবকাঠামো, সেগুলো থেকে আমরা বঞ্চিত আছি। একই সাথে হচ্ছে যে আমাদের নোয়াখালী মানুষের দীর্ঘদিন একটা প্রত্যাশা বিভাগ বা হচ্ছে সিটি কর্পোরেশন, সেগুলো থেকে আসলে আমরা বঞ্চিত। অবশ্য নির্বাচনের মাঠে এই নোয়াখালী বিভাগের দাবি পূরণের আশ্বাসও দিচ্ছেন বিএনপি জামায়াত দুই পক্ষই। আমরা চেষ্টা করব, হওয়া তো আর আমাদের একক ইচ্ছের ভাবনা, চেষ্টা করতে পারবো। এটা একটা গণমানুষের দাবি যে নোয়াখালীর কুমিল্লা মানুষের দাবি কুমিল্লা বিভাগ, এই অঞ্চলের মানুষের দাবি নোয়াখালী বিভাগ। তত্ত্বের কারণে আমরা চেষ্টা করব। এগুলো তো অনেক কিছু তো লজিস্টিক, অনেক কিছু তো লাগবে, তারপরে তো একটা বিভাগের প্রশ্ন আসবে নাকি। তা আমি মনে করি তার সাথে আমাদের ওইটা তো আমরা আছি, ওই দাবির সাথে আমরা একমত, একেবারে সম্পূর্ণ একমত, দ্বিমত করার কোনো অবকাশ হচ্ছে না। বিভাগের ব্যাপারে আমরা মানববন্ধন করছি, আমরা কথা বলছি, আমরা বিভাগও আমাদের ইয়ের আছে, আমাদের পরিকল্পনায় আছে। জামাত ক্ষমতায় গেলে আপনারা নোয়াখালীকে বিভাগ করবেন? জি, ইনশাআল্লাহ। বেশ আগে থেকেই নোয়াখালী জেলায় শক্ত অবস্থান রয়েছে বিএনপির। যদিও দুইটি আসনে বিদ্রোহী প্রার্থী আছে দলটির। কোনো কোনো আসনে মনোনয়ন নিয়ে দলের নেতাদের মধ্যে আছে অসন্তোষ। তবুও বিএনপির আশা, নির্বাচন সুষ্ঠু হলে নোয়াখালীর 6টি আসনের মধ্যে সবগুলোতেই জয় পাবে বিএনপির প্রার্থীরা। যদি মানুষ যদি তার সুষ্ঠু ভোট হয়, ভোটে যদি রিগিং না হয় বা কোনো রকম বিশৃঙ্খলা না হয় বা কোনো রকম ভোট ইঞ্জিনিয়ার না হয়, তাহলে নোয়াখালীর 6টি আসনেই অতীতের রেকর্ড অনুযায়ী বিএনপি জিতবে, এটা আমি আশাবাদী। অন্যদিকে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরই নির্বাচন ঘিরে বেশ জোরে সোরে মাঠে নামে জামায়াত ইসলামী। জোটবদ্ধ নির্বাচনে জেলার 6টি আসনের মধ্যে 4টিতে জামায়াত ইসলামী ও 2টিতে লড়ছে এনসিবির প্রার্থীরা। জামায়াতের প্রত্যাশা, এবারের ভোটে ভালো ফলাফল করবে 11 দলীয় জোট। আলহামদুলিল্লাহ, সব জায়গাতে আমাদের অবস্থান ভালো, সাড়া পাচ্ছি আমরা। জনগণের মধ্যে একটা সাড়া জেগেছে। কয়েকটা কারণ আছে, সেটা হলো আমাদের প্রতিপক্ষ যারা আছেন তাদের কিছু অনিয়ম, তাদের দুর্নীতি ইত্যাদি কারণে জনগণের মধ্যে একটা বিরাট চেঞ্জ আসছে। আলহামদুলিল্লাহ, সেটা আমরা সাড়া পাচ্ছি এবং আশা করছি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা
বিপুল ভোটে বিজয় লাভ করবো বলে আমরা আশাবাদী। বিএনপি জামাত এনসিপি ছাড়াও এবারের নির্বাচনে নোয়াখালীর বিভিন্ন আসন থেকে ভোটে লড়ছেন ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জেএসডি, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মুকিমুল আহসান, বিবিসি নিউজ বাংলা, নোয়াখালী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পর তার মেয়ে জায়মা রহমানকে ঘিরে দলটির ভেতরে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ মনোযোগ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, ধীরে ধীরে তাকে সামনে আনার কৌশল নিচ্ছে বিএনপি। দলীয় কোনো পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই দলের ভেতর ও বাইরে জায়মা রহমানের উপস্থিতি ও কার্যক্রম ঘিরে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল। যদিও এখন পর্যন্ত সীমিত কিছু অনুষ্ঠানেই যোগ দিয়েছেন তিনি। অনেকের মতে জায়মা রহমানকে সামনে এনে নেতৃত্বের ধারাবাহিকতা সম্পর্কে একটি বার্তা দিতে চাচ্ছে বিএনপি। ভবিষ্যতে দলীয় নেতৃত্বে তার ভূমিকা থাকতে পারে, এমন সম্ভাবনা মাথায় রেখেই তাকে প্রস্তুত করা হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। অন্যদিকে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নীতি নির্ধারকরা কৌশলগতভাবে জায়মা রহমানকে সামনে আনছেন বলেও ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করার একটি প্রচেষ্টা থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ। বিশেষ করে বাংলাদেশে 2024 সালের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ও সক্রিয় ভূমিকা রাখা তরুণ প্রজন্মকে বিবেচনায় রেখেই বিএনপি জায়মা রহমানকে সামনে আছে রয়েছে এমন মত। এছাড়া নির্বাচনে জামায়াত ইসলামীকে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে তার বিপরীতে বিএনপি নারীদের কিভাবে উপস্থাপন করতে চায় জায়মা রহমান তার একটি প্রতিফলন হতে পারেন, এমন আলোচনাও শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এবারের নির্বাচনী তৎপরতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মাঝে মধ্যে তার স্ত্রী জুবাইদা রহমানকে দেখা গেলেও এখন পর্যন্ত জায়মা রহমানকে দেখা যায়নি সরাসরি কোনো নির্বাচনী প্রচার মঞ্চে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি হওয়ায় জায়মা রহমানকে ঘিরে আগ্রহ রয়েছে দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের মধ্যেও। তবে এতদিন বিএনপি কিংবা পরিবারের পক্ষ থেকে তার ব্যক্তিগত জীবন ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। দলীয় সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী 1995 সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেন জায়মা রহমান। তার শিক্ষা জীবন শুরু হয়েছিল ঢাকার বারিধারায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে। পরে লন্ডনে যাওয়ার পর তিনি ম্যারি মাউন্ট গার্লস স্কুল এবং এরপর কুইন ম্যারি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন আইন বিষয়ে। পরে যুক্তরাজ্যেই ইনার টেম্পল থেকে সম্পন্ন করেন বার অ্যাট ল। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে এখনো কোনো পদ পদবি নেই জায়মা রহমানের। তা সত্ত্বেও তিনি আলোচনায় এসেছিলেন গত বছরের নভেম্বরে প্রবাসীদের নিয়ে দলের একটি সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার ঘটনায়। মূলত ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী ভোটারদের বিষয়ে এই সভাটি হয়েছিল। সভার বিষয়বস্তু বিএনপির দিক থেকে তখন প্রকাশ করা না হলেও ওই সভার একটি ভিডিও এসেছিল সামাজিক মাধ্যমে। ওই ভিডিওতে ধন্যবাদ জানিয়ে কথা বলতে দেখা যায় জায়মা রহমানকে, যা পরে দেশের সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছিল। এর আগে ওই বছরের শুরুতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাবা তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। দেশে ফেরার আগে গত 23 ডিসেম্বর তিনি তার ভেরিফাইড পাতায় তার নিজের গল্প প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের সময় এবং 5 আগস্টের আগে পরের সময়টাতে আমি যতটুকু পেরেছি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি। তিনি লেখেন, দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। জায়মা রহমানের দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার একটি হাসপাতালে মারা যান গত 30 ডিসেম্বর। ঢাকায় ফেরার পর গত 18 জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রথমবারের মতো বক্তব্য দেন ও এ বিষয়ে প্রশ্নোত্তরে অংশ নেন তিনি। সেখানে তিনি নিজেই জানিয়েছিলেন এটি তার এ ধরনের প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া। এরপর 25 জানুয়ারি বিএনপি আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের একান্ত আলাপ অনুষ্ঠানে যোগ দেন তিনি। ঢাকার গুলশানের একটি পার্কে ওই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। 27 জানুয়ারি তিনি দৃক গ্যালারিতে একটি
আলোকচিত্র প্রদর্শনী দেখতে গিয়েছিলেন এবং এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। সবশেষ ৩ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। গত কয়েক মাস ধরে উত্তেজনার পর এবার সত্যি সত্যি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ইঙ্গিত মিলছে। আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। এমনটাই দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এই মুখপাত্র বলেন, বিমানবাহী রণতরী ও সেখানে থাকা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে F-35C যুদ্ধবিমান ইরানের তৈরি শাহেদ 139 ড্রোনটি ধ্বংস করেছে। এই ঘটনায় কোনো মার্কিন সেনা আহত হয়নি এবং কোনো সামরিক সরঞ্জামের ক্ষতিও হয়নি। এ ব্যাপারে ইরানের জাতিসংঘ মিশন কোনো মন্তব্য না করলেও দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কী কারণে তা ঘটেছে সেই বিষয়ে তারা নিশ্চিত নয়। এদিকে এই ঘটনার রেশ ধরে হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী একটি ট্যাঙ্কারকে হয়রানি করা হয়েছে বলে ইরানের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের। ড্রোন ভূপাতিত করার কয়েক ঘন্টা পরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর দুটি নৌযান হয়রানিমূলক এই অভিযানে নেতৃত্ব দেয় বলে জানান ক্যাপ্টেন হকিন্স। তিনি বলেন, IRGCর দুটি নৌকা এবং একটি ইরানি মোহাজের ড্রোন দ্রুত গতিতে MV স্টেনা ইম্পারেটিভ নামের ট্যাঙ্কারটির কাছে আসে এবং সেটি দখল করার হুমকি দেয়। আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের হয়রানি যুক্তরাষ্ট্র মেনে নেবে না। IRGCর বিরুদ্ধে একই অভিযোগ করছে মেরিটাইম ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভ্যানগার্ড। তাদের ভাষ্য, ইরানি নৌযানগুলো ট্যাঙ্কারটিকে ইঞ্জিন বন্ধ করে বোর্ডিংয়ের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তবে ট্যাঙ্কারটি নির্দেশ অমান্য করে গতি বাড়িয়ে যাত্রা অব্যাহত রাখে। এই সময় ওই এলাকায় অবস্থানরত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ USS ম্যাকফল ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যায়। ফলে পরিস্থিতি শান্ত হয় এবং মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারটি নিরাপদে চলে যেতে সক্ষম হয়। মূলত ইরানের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি জোরদার করার অভিযোগে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছেন বিমানবাহী রণতরী, যেখানে ট্রাম্পের বার্তা আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার। এমন পরিস্থিতিতে মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ইরানের ড্রোন পাঠানো ভিন্ন ঘটনারই ইঙ্গিত দিচ্ছে বলে প্রতীয়মান হয়। একদিকে পারস্য উপসাগরে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের রণতরী, অন্যদিকে পর্দার আড়ালে শুরু হয়েছে কূটনীতির নতুন এক সমীকরণ। ডোনাল্ড ট্রাম্প যখন হুঁশিয়ারি দিয়ে বলছেন আলোচনা না হলে খারাপ কিছু ঘটতে পারে, ঠিক এই সময়ে যুদ্ধের মেঘ সরিয়ে আলোচনার টেবিলে ফিরছে ওয়াশিংটন, তেহরান। আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে শুরু হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এক বৈঠক। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মুখোমুখি বসছেন দীর্ঘদিনের বিরোধ মেটাতে। এই উদ্যোগের মধ্যস্থতাকারী সৌদি আরব, কাতার ও মিশর। গত মাসে ইরান 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় রক্তক্ষয়ী অভ্যন্তরীণ বিক্ষোভের মুখোমুখি হয়। দেশটির সাধারণ মানুষ মূলত দুর্নীতি ও অর্থনৈতিক মন্দার প্রতিবাদে সড়কে নেমেছিলেন। এই নাজুক পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিচিত ভঙ্গিতে চাপের রাজনীতি শুরু করেন। সাফ জানিয়ে দেন, আলোচনায় ফল না হলে সক্রিয় হবে নৌবাহিনী। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ইরানের দিকে আমাদের সেরা যুদ্ধজাহাজগুলো পাঠানো হচ্ছে। চুক্তি ব্যর্থ হলে ঘটতে পারে বড় ধরনের অঘটন। রয়টার্সের তথ্য অনুযায়ী আলোচনা পুনরায় শুরুর জন্য 3টি কঠোর শর্ত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও সহায়তা বন্ধ করতে হবে। ব্যাপক বিক্ষোভের পর অনেকটা বেকায়দায় ইরান, তার সুরও কিছুটা নরম।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন সম্মানজনক ও ন্যায়সঙ্গত আলোচনার পথ খুঁজতে। ইরান যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ছাড় দেওয়া তেহরানের জন্য এখনো বড় চ্যালেঞ্জ। ইরান যুক্তরাষ্ট্র সংলাপের এই নতুন উদ্যোগ দেখাচ্ছে কূটনীতির চাপ ও সামরিক হুঁশিয়ারির মধ্যেও সমাধানের পথ খোঁজা সম্ভব। যদিও দুপক্ষের অবস্থান এখনো কঠোর, তবুও অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে চাপের মুখে ইরান কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে। আগামী 6 ফেব্রুয়ারি ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়া বৈঠক এই আলোচনার গতি নির্ধারণ করবে, যা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ সূচক হতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।